রিক্সা চালাও, ট্রাক চালায় ট্রাক ড্রাইভার, আমি যৌন কাজ করি, আমি যৌন কর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমার যৌন কর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌন কর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশে ওদের না, এই দেশে ওদের না। যৌন কর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? আর অনন্যা অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক, আমি আমার যৌন কর্মী বোনদের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের প্রশ্নগুলি অবশ্যই যৌক্তিক। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশে যৌন কর্মী, আমার ট্রান্সজেন্ডার হিজড়া বোনদের পক্ষ থেকে, এই যে যৌন পেশা কিন্তু আদি যুগ থেকে এসছে। কেন এসছে? সমাজকে সুরক্ষার জন্য। কোনো মা, কোনো মেয়ে যৌন পেশায় আসতে চাই না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না। ঠিক আছে, আপনারা বলেছেন রাস্তা রাস্তায় ঘুরে কেন? রাস্তা রাস্তায় কেন ঘুরবে না? তার বাজার উচ্ছেদ কেন করলো? এই যে আমরা কি চাই, আমাদের যৌন কর্মীরা তাদের পেশায়, যার পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটাকে এটার জন্য কি আমরা প্রাণ দিলাই? এবারে এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌন কর্মী বোনরা রাস্তায় নেমেছে। তারপরেও কেন বলেন তোরা বেশ্যা, তোরা পতিতা? কে যায় তার কাছে? কে যায়? আপনাদের মতো মানুষ স্বামী যায়, ভাই যায়, আবার দুটো ভাই যায়। আপনাদের সমাজটাকে সুরক্ষিত করার জন্য আমার এই বোনেরা পেশাটা নিয়েছে, কিন্তু মন থেকে নেয়নি ভাই। আপনারা যদি তাদের মনে দুঃখের কষ্টের কথা জানতেন তাহলে কথা বলতেন না। দয়া করে হানাহানি না, বৈষম্য না, আমরা নতুন করে দেশটাকে ছাত্র সমাজ যে দৃষ্টান্তমূলক দেখিয়েছে, আসুন না আমরা সবাইকে মানে এক সারিতে নিই। তুমি যৌনকর্মী, তুমি বেশ্যা, তুমি হিজড়া, তুমি আদিবাসী না বলে ধর্ম যার যার, দেশটা আমার। আমরা বৈষম্যহীন, ভেদাভেদহীন একটা দেশ বলি, ঠিক না বলে? এই জন্য আমার বোনরা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে, আমরা চাই না আমাদের কোনো যৌন কর্মীর গায়ে হাত ধরুন। ওদেরকে বুঝা বলো, বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক জায়গা, মানে এইভাবে করলে ভালো হয়। আমি নিজেই যখন দেখেছি 2 জন যৌন কর্মীকে এভাবে মারতে, আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকে আমি কথা বলার চেষ্টা করলাম, তখন আমাকে বলছে তুইও কি তাই, তোর কাছে আসবো। আমি বললাম সাহস থাকলে বেটা আয় আমার কাছে, আয়, সাহস থাকলে আমার কাছে আয়। আমি তাকে, আমি একটা বাঘিনী, আমি সারা বাংলাদেশের বাঘের বাচ্চাদের মধ্যে আমি একদম। আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা, আপনারা আমার সন্তান, আমাদের গর্ব। এই যে জরায়ু দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা পৃথিবীতে আনছি। আমাদের যদি জরায়ুটা না থাকতো তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এই জরায়ুকে কে ব্যবহার করতেছে? এই যে কিছু মানুষ ঘরে বউ রেখেও যাচ্ছে, আমাদের কাছে যাচ্ছে। কে যাচ্ছে? সুতরাং কিছু বলার আগে একটু ভাববেন। ঘরে আপনার মা আছে, ঘরে আপনার বউ আছে, কদিন ধরে আপনি সন্তানে কন্যা সন্তানের বাবা হবেন। এই জন্য আমি সবশেষে আমার বোনদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের নারীদের পক্ষ থেকে, আমার একজন যৌন কর্মী, আমার একজন হিজড়াকে অসম্মান করা মানে কি আমাকে অসম্মান করা, আপনার মাকে অসম্মান করা। আমাদের উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং ছাত্র সমাজকে নিয়ে যে প্রতিজ্ঞা করেছে দেশটাকে রক্ষা করা, তাই না? ধর্মের ঊর্ধ্বে, বৈষম্যের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আসলে আমরা একসাথে দাঁড়াই, এটাই আমার বক্তব্য। আর আমার কথায় যদি কোনো কেউ কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে সমাজ বলেন সংস্কার, এখন আপনাদেরকে যদি এই সরকারের ভাবে কোনো কর্মসংস্থান দেয়, সেদিকে আপনারা ফিরে যাইতে পারবেন কিনা বা যাবেন কিনা? ভাই ওই যে বললো না, তিনটা টান বাজার দিলে কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। বানিয়া শান্তা বাইরে রাখবে, বানিয়া শান্তা আমার বোনেরা না খেয়ে আছে, ওরা না খেয়ে আছে, ওদের খবর কিন্তু কেউ দিচ্ছে না। সরকার যদি, যেমন আমি আমার বান্ধবনকে বলেছি, বান্ধবন পর্যটন এলাকা, ঘরে 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 যৌন কাজ হচ্ছে, কি বলে সমাজে, কিন্তু আমার কথা একটা স্থান নির্ধারণ করা হোক। পর্যটন এলাকা, প্রতিটা এলাকায় একটা নির্ধারণ করা হোক। আপনার প্রশ্নটা খুবই সুন্দর। এরকম যদি হয় আমার বোনরা নিরাপদে সুন্দর মতো থাকবে। ঠিক আছে, আপনার প্রশ্ন
জনকর্মী না হলে প্রশ্ন উত্তর দেওয়া যায় না, তাই না? তা আমি তো জনকর্মী। আপনারা পুনর্বাসন দিলেন, কিভাবে দিবেন আপনি বলেন? আপনি কি পুনর্বাসন আমার কি পূর্ণভাবে সমাজ মাইনে নিবে? আপনি বলেন। সরকারিভাবে আপনাকে কোনো সরকারি ভাবে বলেন না, মানে কে মানবে? সরকার যখন আপনাকে শুনেন শুনেন, 30 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত সবাই পুনর্বাসন দিতেছে, উচ্ছেদ করতেছে। মানে আমার পেশাটাকে আমি আন করি, আমার পেশাটাকে আমি মনে করি আদর্শ পেশার মতন আমার এটা পেশা। দিব কিনা না নিব এটা আমার ব্যক্তিগত। সুচরিত থাকার লেগে আমরা নিরাপদে থাকবো, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদের কলম অনেক শক্তিশালী, আমাদের পক্ষে লিখবেন, লিখলে আমাদের সুবিধা হবে। একটা কথা একদম স্পষ্ট লেখা আছে, 18 বছর হলে এর যে কোনো পেশায় সে যেতে পারবে। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল বেস সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো আমাদের কথা। এবং অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? আপনারা বলছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কেউ যদি পতিতাবৃত্তিতে ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছেন তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে কিনা সুনির্দিষ্ট আপনাদের? আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেলগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে, নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো এই বাংলাদেশেই আছে। তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে? আজকে তো তাহলে ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে আজকে দেখেন আপনাদের পত্রপত্রিকায় আমরা পড়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এই যে এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কারণ আজকে সেই উচ্ছেদের কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতেছি যে আজকে বাংলাদেশে দেখেন আপনারা যে ভিন দেশ থেকে মানুষ আইনা আজকে আপনারা জায়গা দিয়েছেন, আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে। কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? আপনাদের প্রশ্ন হচ্ছে এখানে দাবি ছিল 10টা, হ্যাঁ 10টা দাবির মধ্যে কোথাও একটা দাবি উল্লেখ করে যে আপনারা নির্দিষ্ট কোনো স্পট চাচ্ছেন বা একটা জায়গা চাচ্ছেন। আমরা তো আপনাদের প্রশ্নের উত্তরের জন্য এই কথা বলেছি, আমরা তো কখনো বলিনি যে আমাদের নির্দিষ্ট জায়গাটা এখানে। আপনারা বলেছেন যে কেন
সেখানে নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ নেই, কিন্তু সরকারি যে আইন রয়েছে সেখানে 14টা জায়গার কথা উল্লেখ আছে। আপনারা এই দাবিগুলোর মধ্যে নির্দিষ্ট জায়গা চাচ্ছেন, চাইলেন না কেন? আপনাদের আইন সেটা ভালো হতো কিনা? আচ্ছা, আপনার কথা আমি যদি আসি, আমাদের এখনো বাংলাদেশে 11টা ব্রথেল রয়েছে। 11টা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে। কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরো আমাদের ব্রথেল দেন, আমরা ব্রথেলে থাকবো, এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না। কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলোই তো উচ্ছেদের দিয়ে আছে, হুমকিতে আছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আসলে আমাদেরকে এইসব প্রশ্ন করার জন্য। আসলে অনেক মেয়ে ধর্ষণ হচ্ছে, কিন্তু আপনারা না এই ধর্ষণ থেকে রক্ষা পেত না। তাহলে বিষয়টা যে এখন মেয়ে যুবক যুবতী মেয়ে সেই জায়গায় আসছে, সেই নারী পেশায় সেটা জড়িত হচ্ছে। সবাই একটু ঠান্ডা হন প্লিজ। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি। আমি আগে আমার পরিচয় দিই। আমি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান থেকে এসেছি। আমার নাম ডনাইটু নেলি। আমি দুর্বার নেটওয়ার্কের চট্টগ্রাম অঞ্চলের আমি সভানেত্রী।